পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। রাহার গান শুনে সবাই হকচকিয়ে গেলেও মুখে তাদের মিষ্টি মিষ্টি একটা হাসি দেখা গেল। রাহাত তবু থামলো না, সে নিজের মতো গান গাইতে লাগলো। আচমকা আর চোখে বিহান ভাই এর দিকে তাকাতেই তার গলা থেমে যায়। সাবান মাখা দৌশীঘ্র বলিষ্ঠ শরীরটা শিউরে তোলার মতো বিহান ভাইকে কাইল্লা না, বরং ধলা বিলাই বলে বলা যায়। পুরুষ মানুষ এত সুন্দর অহংকারী হতে হবে কেন? হিয়ান বিহান তাই বলে একটু রাখতে গানটা ধরছে সে, কিন্তু এই রক্তচক্ষু দেখে এবার গান দূরের কথা, গলা শুকিয়ে গেল তার। বিহান আগুন লাল চোখে নিয়ে কটমটিয়ে করে তাকিয়ে রয়েছে রাহার দিকে। বাকি সবাই চুকিয়ে হাসছে। তিনি যদি বিহান ভাই দেখে তাহলে তাদেরও রক্ষা নেই। বিহানকে এমন ক্ষিপ্ত তাকে তাকিয়ে থাকতে দেখে ইউনি কি করে রাহা গান থামিয়ে দিয়ে ঢোক-গিলে হাসার চেষ্টা করলো। আমতা আমতা করে সুরে জানালো, আসলে গানটা নতুন রে, বের হয়েছে তো, বাজারে চলছে খুব। কি গান গাইছিলি তুই? বিহান ভাই এর চিবানো সুর শুনেই রাহার হালুয়া টাইট হয়ে যায়। মনে মনে বলে, ভাগ রাহা ভাগ, বাঁচতে চাইলে ভাগের সামনে থেকে পালা। ওই বিহান ভাই আমার আসলে পেয়েছে। আমি আসছি, গান নিয়ে আপনার সাথে আমি পরে কথা বলবো। রাহাকে আর পাইকে সে দৌড়ে পালালো। রাফি চেঁচিয়ে বলল, কি হলো আপু, তুমি কি পালিয়ে যাচ্ছ? তুমি না সব সময় বলো তুমি খুব সাহসী। বাগানে ফুলের গাছের আড়ালে গিয়ে চোখ রাঙানো রাহা হুমকি সুরে বলল, আবার তোকে একা পাই শুধু? রাফির বাচ্চা চেঁচিয়ে সারা ভর্তা বানানো তোকে। সবাইকে মুখে হাত দিয়ে হাসতে দেখে বিহান রাগান্বিত ভাবে ওদের দিকে তাকায়। মুহূর্তে সবাই চুপসে যায়। আস্তে ধীরে বাগানের ওই জায়গাটাও ফাঁকা হয়ে আসে। বিহান ফোঁস ফোঁস করতে করতে ভাবে, তুই পাখি বড্ড লাফাচ্ছিস, খুব বার বেড়েছিস, তোর সাথে সাক্ষাৎ বড্ড জরুরি হয়ে গিয়েছে। থামে বিহান, সবচেয়ে মনে আবার বিড়বিড় করে পাখি উঠতে গিয়েছে, অথচ শিকারি এখনো মাঠেও নামেনি। অধ্যায় খান বাড়িতে নামবার আশা জমেছে। প্রতিদিনকার মতো একজনের শূন্যস্থানটা আজ ভরাট হয়ে গিয়েছে বলে ঘোল করা হয়তো পূর্ণ হয়েছে। আফসানা জাহানারা নীলা মিলে গরম গরম পেঁয়াজু আর সিঙ্গারা ভেজেছে, সাথে চা বিস্কুট তো আছেই। ছেলের দিকে তাকে জিজ্ঞেস করলেন, আফসানা বেগম, তুই কি চা নিবি বাবা? কফি? সব সময়কার মতো গভীর গলায় জবাব দিল বিহান, একটু ব্ল্যাক কফি। সিঁড়ি দিয়ে তখন রাহা নামছিল। বিহানের কথা শুনে তিতে উঠে মনে মনে বলে, আপনি যেমন তিতা গেলেও শুধু তিতা জিনিসই, আস্ত তিতো করলা একটা। পরক্ষণে গরম গরম সিঙ্গারা রেখে রাহা হুড়ি খেয়ে পড়লো। একটু ছুড়ে গিয়ে একটু সিঙ্গারা তুলে নিল হাতে। সব তুলে গরম সিঙ্গারা দেই বসলো এক কামড়। মাত্র তেলে ভেজে আনা গরম সিঙ্গারা আর মুখে ছাইল না। আবারও সে দ্রুত মুখে ঢুকানো সিঙ্গারা হাতে নিয়ে সে হাহা করতে লাগলো। তার এমন কাণ্ড দেখে আমি রাফি হাসতে লাগলো। আরমান খান বললেন, মেয়েকে আম্মা আস্তে ধীরে খাও। গরম তো। রাফি বলে উঠলো, রাহা আপু খচ্চর চাচ্ছু। এইবারের অস্বস্থকর। রাহা তেতে বলে চুপ করলো। বেয়াদব, কানে নিচে একটা দেব। আহা, খাওয়ার সময় তো কথা বলতে নেই। আমার রাহা মা, সিঙ্গারা তো আছেই, পালিয়ে তো যাচ্ছে না। তুমি আস্তে খাও মা, প্রয়োজনে আরো বানিয়ে দেওয়া হবে তোমাকে। রাহা এবার মুখটা কালো করে নিল, মিনমিন সুরে বলল, থাকলেই বা কি, সবাই এখনই সাবার করে দিবে, একটার বেশি পরে ভাগ্যেই পাবো না। রাহার কাণ্ড তীক্ষ্ণ নজরে সবটা দেখে বিহান বিরক্ত মুখে বলল, স্টুপিড একটা,
বিহানের কথা শুনে উপস্থিত সবাই বুঝলো এটা কে কার উদ্দেশ্য বলেছে, কিন্তু কেউ কিছু বলল না, কথা আর বাড়ানো না। রাহাও পাত্তা না দিয়ে মুখে মুছতে ফু দিয়ে সিঙ্গারা খেতে লাগলো। বিহান ফোন টিপছে আর চোখ তুলে মাঝে মাঝে দেখে খাওয়া মাঝে ডুবে থাকা রাহাকে। ফলো ফলো গাল দুটি দিয়ে সে যখন ফু দিয়ে তখন অদ্ভুত অস্থিরতা হচ্ছে। বিহানের মাঝে নিজেকে বড্ড কষ্ট, দাঁতে দাঁত চেপে সামলে রাখছে সে। মেয়েটা আসলে একটা বিরক্তিকর, সব সময় এমন কিছু না কিছু করবেই যেটা বিহান দেখতে চায় না। মেয়েটা বরং সেটা করেই তার অশান্তি বাড়িয়ে দেয়। জিদান পেঁয়াজু হাতে নিয়ে বলল, মা পেঁয়াজুতে কি পেঁয়াজ দিয়েছো নাকি অন্য সবকিছু দিয়েই কাম সেরে ফেলেছো? ততক্ষণে চা নিয়ে এসেছে জাহানারা আর আফসারা বেগম। চোখ পাকিয়ে বললেন তিনি, একটা দেব অসভ্য ছেলে, কাজ সারা কি? হ্যাঁ, খেয়ে দেখ। জিহাদ পেঁয়াজু উল্টো পাল্টে বলল, না মানে বাঙালি মায়েরা পেঁয়াজুর মাঝে পেঁয়াজ কম দিয়ে বাকি সবকিছু দিয়ে কাজ সেরে ফেলে তো, তাই বলছিলাম আর কি। রাহা খেতে খেতে বলল, দোকানের ওই দুটো পেঁয়াজ দিয়ে বানানো পেঁয়াজুর থেকে বড় মারটা বেশ। তুই বনু এমন লোক, এখানে আদর পাবো সেখানেই বেশি বেশি তেল মারবি। এসব কি কথা জিদান ভাই? হ্যাঁ দেখছো বড় বাবা তোমার পচা ছেলে কি বলে। রায়হান খান কিছু বলার আগে বিহান চেঁচিয়ে বলল, খাবার সময় এত কথা কিসের? তো রাহা, মুখটা কি একটা বন্ধ করে রাখতে পারিস না? রাহা কথার খুঁজতে আচমকা বলে ফেললো না। মুহূর্তে জায়গাটা কেমন নীরব হয়ে গেল, সবাই এক অপরের মুখের দিকে তাকালো। বিহান মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করে না, তেমন সহজ সরল উত্তরটা দিয়ে রাহা স্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো বিহানের দিকে, তীক্ষ্ণ লাল চোখ নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনই তার উপর হামলে পড়বে। রাহা শুকনো ঢোক গিলে হাসার চেষ্টা করে বলল, আসলে আমার পড়া আছে, অ্যাসাইনমেন্ট বাকি আছে, আমি যাচ্ছি। সিঙ্গারার প্লেটটার মাঝে আরো একটা পেঁয়াজু তুলে রাহা দৌড়ে দিল। বিহান কটমট চোখে তাকিয়ে তার দিকে, বিয়াদবটা এখনো উষ্টা খেয়ে পড়বে মনে মনে এটা ভাবতে ভাবতে রাহা হুট করে পড়তে পড়তে নিজেকে সামনে নিল, সিঁড়িতে উঠলো। স্বামী চেঁচিয়ে বলল, আপু সিঙ্গারা গুলি নিয়ে নিয়ে কেন? জিয়া যাও দুটো খা দিয়ে রাহা এক ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিচ থেকে জানালা বেগম মেয়েকে বকতে লাগলেন। রাহার কাণ্ড বাপ চাচারা হাসতে লাগলো। বিহান কফির মগে গভীর ভাবে চুমুক দিয়ে ভাবতে লাগলো, কত দূর পালাবি তুই রাহা? পালিয়ে আর যাবি বা কত দূর? তোকে বিহান আর ভিড় দেখে নিবে, খুব ভালো করে দেখে নিবে। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসেছে, কিন্তু রাহা আসেনি, সে নাকি পরে খাবে। রায়হান খান আরমান খান ডাকলেও আসলো না মেয়েটা। দুপুরে খাবার খেতে বসে যা হলো, রাহা আর বিহানের সাথে খেতে বসতে চাইবে না, এটা স্বাভাবিক। বিহান ভরাট গলায় উচ্চ স্বরে বলল, স্বামী যা গিয়ে রাহাকে ডেকে আন, গিয়ে বলবি আমি ডেকেছি, এখনই যাতে নিচে আসে। আমাকে যদি ওপরে যেতে হয় তবে ওর জন্য, কিন্তু সেটা ভালো হবে না। তার 1 মিনিট পার হলো না, রাহাকে নিচে আসতে দেখে গেল। বিহান বেশ ভালো করে জানে এই মেয়েকে ভয় না দেখালে কথা শুনবে না। বজ্জাত হাডি না একটা। সবাই চুপচাপ করে খাবার খাচ্ছে। খাবার টেবিলে সবসময় যাও কথা হয় তা কেবল রাহা বলে আর রাহার জন্যই অন্যদের কথা বলতে হয়। তবে পরিবেশটা আজ অন্যরকম, যেন রাহার জম বসে আছে আজ, তাই চুপচাপ ভদ্রমেয়ের মতো খাবার খাচ্ছে সে। বিহান খাওয়ার ফাঁকে ফাঁকে একবার দুবার চোখ তুলে দেখছেও মেয়েটাকে। নিজের পাতের গরুর গোস্তের বেশ বড় একটা পিস বিহান কামিলির
পাতে তুলে দিল। মেয়েটা হাস্যজ্জ্বল মুখে কেবল তাকালো বিহান ভাইয়ের দিকে। বিহানও ইশারায় খেতে বলল। রায়হান খান ছেলের এহেন কাজে স্পষ্ট হন। তিনি বেশ বুঝতে পারেন দুপুরে কামিলি চিংড়ি পেয়েছিল আর সেটা রাহা তুলে নিয়েছে বলে এখন বিহান নিজেকেই কামিলির পাতে গোস্ত তুলে দিল। ওনার এই ছেলে চুপচাপ, রাগী আর গভীর হলেও সব দিকে নজর রাখার মতো পৃথ গুণে অধিকারী। তাদের এই দৃশ্য দেখে রাহার শরীর জ্বলে উঠল। রাগে দাঁত কটমট করলো তার। শয়তান খবিশ একটা লোক, বাড়ির সবার সাথে ভালো, শুধু তার বেলাতেই ধম পোকা আর রাগান্বিত। মনে মনে হাজারটা বকাবকি করলো সে বিহান ভাইকে। তৃপ্ত ভঙ্গিতে এক নজরে তাকিয়ে রইল তার দিকে। বিহানেরও চোখ ওর ওপর পড়তেই রাহা তাকে দেখিয়ে মুখ মুড়ে খাবার ছেড়ে উঠে গেল। রাত প্রায় 10টা উপরে। রাহা নিচে নেমেছে ফ্রিজ থেকে কিছু নেবে বলে। যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ কিছু না কিছু তার খেতেই হবে। রান্নাঘর থেকে টুকটাক শব্দ শুনে রাহা এগিয়ে গেল। আফসানা বেগম তখন কফি বানাচ্ছেন। এখন কি কারো? বড় মা, তুই এখানে কেন? কিছু লাগবে? না, ওই দেখতে এলাম ফ্রিজে কিছু আছে নাকি। রাহার বোকা বোকা হাসি মুখ দেখে হাসানের, আফসানা বেগম, তোর জন্য কি ফ্রিজ খালি রাখবো না, রাখা যাবে? দেখ, ফিন্নি পায়েস, সন্দেশ আর কমলা ডালিম আছে। বিকেলের দিকে বিহান আনলো। সত্য, হ্যাঁ, রাহার ডালিম খুব পছন্দ। সারাক্ষণ কুটকুট করে খেতে তার ভীষণ ভালো লাগে। ডালিম, কমলা, পেয়ারা, লিচু, আম, ফয়েদ, সবেদা আর খুব পছন্দ ফল। কয়েক বছর আগে বিহান ভাই বাগানে আম, লিচু, পেয়ারা, সবেদা গাছ লাগিয়েছে। এবছর আম ধরবে। গত বছরে লিচু গাছে ঝাঁকে ঝাঁকে মিষ্টি লিচু ধরেছিল। রাহা ভিডিও করে উৎসাহের সাথে বিহান ভাইকে লিচু ভর্তি গাছ দেখেছিল। অবশ্য বিহান তাই বেশিক্ষণ দেখেনি। বজ্জাত লোকটা একটু পরেই কল কেটে দিয়েছিল। মা, যা তো কফিটা বিহানের ঘরে দিয়ে যায়। রাহা কপাল কুঁচকে তাকালো আফসানা বেগমের দিকে। আশ্চর্যজনিত কণ্ঠে বলল, আমি? হ্যাঁ, যা, তুই দিয়ে আয় একটু। তোর বড় বাবা সেই কখন তো আমাকে ডেকেছে ওষুধের জন্য। যা মা, তাড়াতাড়ি দিয়ে যায়। ঠান্ডা হয়ে গেল। ছেলেটা আবার চেঁচাবে। ও গরম গরম কফি খেতে পছন্দ করে। আফসানা বেগম রাহার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে ঘাড় ফিরিয়ে এক পলক দেখলেন চিন্তা রাহাকে। কফি হাতে রাহা ঠাই মেরে দাঁড়িয়ে আছে। কি করবে এখন? কফিটা কি দিয়ে আসবে নাকি এখানে ফেলে চলে যাব? পরে যদি কফি না পেরে চিৎকার চেঁচামেচি করে, যদি জানতে পারে সে কফি না দিয়ে নিজের ঘরে চলে গিয়েছে, তাহলে আর রক্ষে রাখবে না জাদরেলটা। সেই ভাবতে রাহা কফির মগ নিয়ে গেল উপরে। দরজার সামনে গিয়ে হুট করে ঢুকে যেতে চাইল। পরক্ষণে থামলো সে। বিহান ভাই উইদাউট পারমিশন ছাড়া তবে ঘরে ঢোকা একদম পছন্দ করে না। মনে পড়ল তার 2 বছর আগের ঘটনা। সেদিনও এভাবে না বলে হুট করে বিহান ভাই এর ঘরে ঢুকে পড়ছিল সে। বিহান তাই তখন প্যান্ট পরছিল। তাকে এভাবে নক না করে ঢুকতে দেখে খুব বেড়েছিল। এরপর তাকে পুরো 1 ঘন্টা ওই রুমে কান ধরিয়ে দাঁড় করে রেখেছিল বিহান ভাই। আর সে বসে বসে ল্যাপটপ ঘাঁটছিল। সেদিনে সেই শান্তির কথা ভোলেনি সে। পায়ে সে কি ব্যথা হয়েছিল। এরপর থেকে রাহা আরো ঘরে ঢোকার আগে নক না করলেও বিহান ভাইয়ের রুমে ঢোকার আগে অবশ্যই নক করে। বিহান ভাই, আসবো? ভেতর থেকে লকটা রাশভারী গলা শোনা যায়। আয়। রাহা ভেতরে ঢুকে বিহান তখন সোফায় ল্যাপটপ নিয়ে কাজ করছিল। রাহা কফির মগ নিয়ে পা টিপে টিপে ভেতরে এলো। আপনার কফি? রাহা তো রাহাই, ওকে দিয়ে কি আর করা কাজ সুষ্ঠু ভাবে হয় নাকি? ঘরে ঢুকে ঠিক সোফায় সামনে টেবিলে গিয়ে যেই না কফির মগটা রাখতে যাবে, অমনি মগটা উল্টে কতটা কফি নিয়ে পড়ে গেল
মগটা ট্রে থেকে নিচে পড়ার আগেই খপ করে ধরল রাহা। ঘর্তক নজরে তাকালো ক্ষিপ্র দৃষ্টির অধিকারী লোকটার দিকে। মানুষটার এই নজর নজর দেখলেই তার ভয় হয়। সবকিছু কেমন তাল গোপল পাকিয়ে গুলিয়ে যায়। ভয়ে ভয়ে রাহা ঢোক গিলল। বোকা বোকা একটা হাসি টানলো অধরে। আসলে বড় মাটা এত ভরে নিল কফি। তাই বিহান কখনো সুচালো নজরে তাকিয়ে পর্যবেক্ষণ করছে ঘটক রাহাকে। রাহা দ্রুত পরিস্থিতি সামলাতে বলল, আমি এখনই মুছে দিচ্ছি। রাহা দৌড়ে গিয়ে মগটা নিয়ে এলো। সেটা দিয়ে দ্রুত করে মুছে ফ্লোরটা পরিষ্কার করতে লাগলো। ঠান্ডা তার গলায় বলল, বিহান, ওই ওইখানটা স্কিল কর, দাগ বসে যাবে। রাহা তো সবটাই পরিষ্কার করলো। বিহান ভাই আর কিসের কথা বলছে? মগ হাতে নিয়ে সে ঘুরে ঘুরে বলল, কোথায় বিহান ভাই, কোথায় পরিষ্কার করব? মরার ওপর খরার ঘা বলে একটা প্রবাদ আছে, না? ওই বোধহয় হলো রাহার সাথে মগের সাথে বেঁধে টেবিলে থাকা টিলটার ফুলদানিটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তা দেখে রাহার মুখটা একেবারে চুপসে গেল। অসহায় মুখ করে সে তাকে বিহান ভাইয়ের দিকে। ইস রে, এটা তো বিহান ভাইয়ের মুখ পছন্দের টপ ছিল। কত করে বলছিল, বিহান ভাই টপটা আমাকে দিয়ে দিন দিন না, এটা আমি আমার টেবিলে সাজাবো। কিন্তু বিহান ভাই কোনোদিন তাকে টপটা দেয়নি। সবসময় ধমকে বলতো, হাত লাগাবি না ওইটাই। আর সেই টপটাই নাকি সে ভেঙে ফেললো। এখন কি হবে? টপ ভাঙার অপরাধে বিহান ভাই তা জানি কি করে তার ওপর। এর চেয়ে ভালো কিছু কফির মগটা নিয়ে এ ঘরে না আসাই। রাহার খুব কান্না পেল। বিহান ভাই যদি এবার তাকে মারে। আমি ইচ্ছা করে মগ করিনি বিহান ভাই, বিশ্বাস করুন। বিহান রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো। রাগান্বিত চোখে রাহার দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, একটা কাজও কি ঠিক একটা কাজও কি তুই ঠিক করে করতে পারিস না? ননসেন্স। সব কাজে তোর কিছু না কিছু না ঘটলে তোর হয় না। আমি দেখিনি, বিশ্বাস করুন, ভুল হয়ে গিয়েছে, মাফ করে দিন যা বিহান ভাই। রাহার আধো আধো মুখটা দেখে থমকে যায় বিহান। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। রাহা এক পা বাড়াইতে বিহান তর্তিক বেগে এগিয়ে গিয়ে রাহার হাতে টেনে আনে। তীক্ষ্ণ নয়নে তাকায় রাহার পায়ের দিকে। খালি পায়ে গাদাটা গুলি পরিষ্কার করতে যাচ্ছিল। বিহান রাগে গলায় ধমকে গেল, উঠে কোনো কাজ তাকে দিয়ে ঠিক করে হয় না। কবে বড় হবি তুই রাহা? কবে সব কিছু বুঝতে শিখবি? ইডিয়েট! রাহা অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে নেয়। লোক আওয়াজে জবাব দিয়ে বলে, আমি যথেষ্ট বড় হয়েছি বিহান ভাই। আমি এবার ইন্টারে পড়ি। কানের নিচে থাটিয়ে একটা দিলেই বুঝে যাবি তুই একটু বড় হসনি। এখনো বাচ্চামো স্বভাবটা ছাড়িসনি বলেই তো আমার ভুল হয়ে গিয়েছে। তবুও আমি ধমকাচ্ছেন আপনি সবসময় আমার সাথে এমন করেন। বিহান দাঁতে দাঁত চাপলো। অল্প সময় নিয়ে বিশেষ বলল, তোর এই ছেলেমানুষিকতা বিষয়টা আমাকে অশান্তি দেয়। বড্ড বিরক্ত বোধ করি আমি। শুনেছিস তুই রাহা, তাই রিপিট এগেইন ফ্ল্যাশ ফিল করি স্টুপিড। রাহার এবার কান্না পেল। মাথা নিচু করে দুই পা সামনে আঁচলে যাচ্ছে। বিহান শটান হয়ে দাঁড়িয়ে সবটা খেয়াল করছে। মেয়েটার কমলা আভযুক্ত চিকন কোমল ঠোঁট গুলি তীর তীর করে কাঁপছে। বিহান দ্রুত ঘাড় বাঁকিয়ে নিল। পরিস্থিতি আজ করে থমকে উঠলো আবারও। তাই কাঁদবি না। আমার সামনে এক ফোঁটা চোখের পানি বের হলে সারা রাত বাগানে দাঁড় করিয়ে রাখবো, কেউ আটকাতে পারবে না কিন্তু। রাহার এবার হাত পা সরিয়ে ছিটিয়ে কান্না করতে মন চাইলো, কিন্তু ভয় হলো আবার। সত্যি যদি বিহান ভাই সারা রাত বাগানে দাঁড় করিয়ে রাখে, সেই চিন্তা করে রাহা অনবরত নাক টানলো যে চোখ দিয়ে কোনো ভাবে পানি না পড়ে। আস্ত রাক্ষস একটা, এক নাম্বারের জল্লাদ।
বিহান আর চোখে এক পলক রাহাকে দেখে নিজেই এগিয়ে এলো টুকরোগুলো পরিষ্কার করতে। কাছের টুকরোগুলো স্টেবিনে ফেলে ফ্লোরটা মপ দিয়ে ভালো করে মুখে মুছে নিল। এরপর রাহার দিকে ফিরে মোটা গলায় বলল, কোথাও যাবি না, এখানেই দাঁড়া। বিহান অষ্টম থেকে হাত ধুয়ে এসে চোখ তুলে তাকালো রাহার দিকে। মেয়েটা এখনো নাক টেনে কান্না আটকানোর বৃদ্ধি চেষ্টা করছে। ওর নাক টানার দৃশ্যটা দেখে যে কারো হাসি আসতে বাধ্য। বিহান গভীর নয়নে দেখলো দৃশ্যটা অদ্ভুত হওয়া, তার ঠোঁট ছুঁয়ে ঘেঁষে গেল। সে সহজাত ভঙ্গিতে এগিয়ে গেল নিজের কাবার্ডের দিকে। সেখানে থেকে একটা মলম নিয়ে আবারও এগিয়ে এলো রাহার দিকে। বিহান ভাই কে আসতে দেখে চোখ উপরে তুললো রাহা। দুজনের চোখে চোখ পড়লো। বিহান ভাই একে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অজ্ঞাততা রাহাই দৃষ্টি নিচু করে নিল। আবারও বিহান কথা ছাড়াই রাহার বাহু ধরে ওকে বিছানায় বসিয়ে দিল। আচমকা কাজে হকচকিয়ে গেল মেয়েটা। ভরকে তাকালো বিহান তাই এর দিকে। বিহান রাহার আশ্চর্য দৃষ্টি দেখে নীরবে নিঃশব্দে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। রাহা হতভম্বের মতো সন্দেহহানি প্রতারক নয়নে তাকিয়ে বিহান ভাইয়ের মুখের দিকে। আশ্চর্য, লোকটা নিচে বসে কেন, কি করতে চাচ্ছে? বিহান কোনো রকম কথা না বলে চুপচাপ রাহার পাটা নিজের হাঁটুর উপর রাখলো। আচমকা কাজে বিনয়ে হকচকিয়ে গেল রাহা। বিহান ভাই এর স্পর্শ লাগাতেই পুরো শরীরটা তুলে উঠল বৈদ্যুতিক শটের মতো। তৎক্ষণাৎ সে নিজের পাটা দ্রুত বিহান ভাইয়ের হাঁটুর ওপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু বিহান উল্টে তার মায়ের গোড়ালি চেপে ধরে বলে উঠল, একটু নাড়াবি না? গলাটা শুকিয়ে এলো রাহার। অনুভব করলো ভেতরের কাঁপুনি। বড্ড অস্থিরতে ভেতরটা রাহার ছটফট করা শুরু করলো। বিহান শব্দের রাহার পায়ের কানি আঙ্গুলে মলমটা আস্তে ধীরে লাগিয়ে দেয়। হঠাৎ অদ্ভুত কারণে রাহার ভেতরটা উল্লখিত হওয়া শুরু করেছে। আজও বুকের ভেতরটা তো ধরপড় করছে কেন তার। কোন রকম আবারও ঢোক গিলল রাহা। মলম লাগিয়ে বিহান মাথা নিচু তুলে তাকালো বিছানায় বসে থাকা রাহার দিকে। এখনো তার হাঁটুর ওপর পড়ে থাকা পা ছুঁয়ে আছে বিহান। আলতো নয়নে রাহার দিকে তাকিয়ে অদ্ভুত কোমল স্বরে বলেছে, কবে বড় হবি তুই রাহা, আর কবে অন্তত নিজেটা বুঝতে শিখবি? বিহান ভাই এর এমন নরম কণ্ঠে শুনে শরীর শিউরে উঠলো রাহার। গায়ের কাটা দিয়ে উঠলে এমন লাগছে ভেতরে তীব্র অস্থিরতা। সে কোনো রকম উঠে দাঁড়ালো। বিহান ভাই এর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে লাগলো। বিহান তখনও এভাবে হাঁটু মুড়ে পক্ষে বসে থেকে উঠে দাঁড়ালো। প্রবল অস্তিত্ব আর কৌতূহলে প্রশ্ন করলে বসলো রাহা, বিহান ভাই আপনার কি কিছু হয়েছে? শরীর জ্বর নাকি আপনার ভূতে ধরেছে? আজ তো শিষ্ট মেজাজটা হুট করে গরম হয়ে গেল বিহানের। বিরক্তিটা হজম করে কপাল কুঁচকে সে খেকিয়ে উঠলো, কেন? না না, আপনি যে এভাবে নরম সুরে আমার সাথে কথা বলেছেন তাই মনে হলো আপনার ভূতে ধরেছে। পৃষ্ঠবিদ কোথাকার, মাঝে মাঝে তোকে মনে হয় আস্ত গিয়ে ফেলি। রাহা বোকা। রাহা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি বললো এটা বিহান ভাই? তার মানে আমি এমনি এমনি বলি না, আপনি আসলেই রাক্ষস বিহান ভাই। বিহানের মেজাজ এবার সত্যি তুলে উঠলো। তার কটমট করে বলল, ওই না, আসলে রাহার কথা জড়িয়ে আসে। সে দ্রুত রুম থেকে বের হতে চাইলো। শক্ত গলায় বলে উঠে, বিহান দাঁড়া, কোথায় যাচ্ছিস? রাহা থমকে দাঁড়ায়। বোকা বোকা হেসে বলল, রাত অনেক হয়েছে বিহান ভাই, মুছতে যাই। কেমন গুড নাইট। রাহা কিছু বলা কিংবা পালানোর আগেই বিহান ওর দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করে পা বাড়ায়। শার্টের বোতামের হাত দিয়ে একটা একটা করে বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতে থাকে রাহার দিকে। হতভম্ব রাহা নির্বোধের মতো প্রশ্ন করে, কি করেছ বিহান? তাই ভাই,
বিহান শার্টের বোতাম খুলে এগিয়ে আস্তে আস্তে তীক্ষ্ণ গলায় বলে, আমি কাইলা কি বা তা তোকে দেখতে হবে না রাহা। আমাকে দেখে যে গান গাইছিস তোর এই গানের মর্ম বুঝবি না আমায় চলবে।